4SC এর 1 এসব কোশ্চেন না ক্লাসে করা। 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত গ্যালভানিক কোষের সাম্য ধ্রুবক গণনা করো। একটা ইকুয়েশন দেওয়া আছে সেল রিপ্রেজেন্টেশন, কপার প্লাস 2 এজি প্লাস এজি, ইজির এজি প্লাস এজির ভ্যালু দেওয়া, কপার প্লাস 2 কপারের ভ্যালু দেওয়া। এখান থেকে আমি বার করবো হচ্ছে কার ভ্যালু, বার করবো হচ্ছে ডেল জি জিরোর ভ্যালু, ডেল জি জিরো সরি আমি বার করবো হচ্ছে কি ই জিরোর ভ্যালুটা, ই জিরো সেল আর এইচএস মাইনাস এল এইচএস করবো, ই জিরো এজি প্লাস এজি মাইনাস ই জিরো কপার প্লাস 2 কপার করলাম, করে ওখান থেকে বার কি ই জিরো সেলের ভ্যালু, ই জিরো সেলের ভ্যালু বার করার পর আমাকে বার করতে হবে করছি সাম্য ধ্রুবক, একদম ডাইরেক্ট ফর্মুলা লেখা ছিল, কে ইকোয়াস টু 10 টু দি পাওয়ার এন এফ ই জিরো সেল লেখা আছে না, কে ইকোয়াস টু 10 টু দি পাওয়ার এন এফ ই জিরো সেল বাই 0.059, একদম ডাইরেক্ট ফর্মুলা, ক্লাসে বহুবার করেছি, ক্লাসেও করা আছে। 96 এর পর এসসি 96 এর পর এই কোশ্চেন তো বিরাট স্কুলের টেস্টে এসেছিল মনে হয়, এই বছর না আগের বছর এসেছিল। এসসি 96 এই বছর দেখা হয়নি, এসসি 96, এসসি 96 এর পর এসসি 96 এর পর কার কোনো ডাউট? চার এসসি এর 1, চার এসসি এর 1 কেএফ কোথায়? এসসি 116 4 এসসি এর 1 কেএফ, কেএফ কোথায় আছে ইলেকট্রোকেমিস্ট্রি আপনার? চারের বিয়ের 2 0.2 গ্রাম অ্যাসিটিক অ্যাসিডে 51.2 গ্রাম বেনজিন আছে, এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন বলতো? এটা দ্রবণের হিমাঙ্ক অবনমন, হিমাঙ্ক অবনমন হলো 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড, কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা? বেনজিনে অ্যাসিটিক অ্যাসিডের সংযোজন মাত্রা কত হবে? এটা হচ্ছে দ্রবণ চ্যাপ্টারের কোশ্চেন। আমি তো চ্যাপ্টার চিনিয়ে দিচ্ছি আর বছর তো শেষ হয়ে গেল, ক্লাস 12 শেষ হয়ে গেছে। এটা হচ্ছে দ্রবণ চ্যাপ্টারের কোশ্চেন। কোনটা আছে ইলেকট্রোকেমিস্ট্রির ডাউট? ইলেকট্রোকেমিস্ট্রি কারো কোনো ডাউট? তারপর চার এসসি এর 1 কি আছে, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের কিছুক্ষণ তড়িৎ বিশ্লেষণ করার পরে অবশিষ্ট দ্রবণে কয়েক ফোঁটা ফেনাফথ্যালিন যোগ করে দ্রবণের বর্ণ কী হবে? এই কোশ্চেন উচ্চ মাধ্যমিকে আসবে না। প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে কিছুক্ষণ তড়িৎ বিশ্লেষণ করার পর, আচ্ছা কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে করলে কী হয় সেই ইকুয়েশন ফার্স্টে দেখি। এটা এই ক্লাসে করেছিলাম কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, ক্লাসে আমলিক জল হয়তো করেছি, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, এইসব কোশ্চেন উচ্চ মাধ্যমিকে আসে না। আচ্ছা এগুলো কোথায় আছে? এগুলো মেনলি আছে জয়েন্টে। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বইয়ের মধ্যে আছে, এগুলো দেখবি তোর বইয়ে লেখা আছে, সিলেবাসে নেই। বইয়ের মধ্যে বার করি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ কোথায় আছে? থ্রি পয়েন্ট ফিফটিন পয়েন্ট টু ওর মধ্যে প্ল্যাটিনাম তড়িৎদ্বার সহযোগে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। প্ল্যাটিনাম তড়িৎদ্বার সহযোগে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ পাওয়া গেছে বইয়ের মধ্যে খুঁজে। আচ্ছা এইবারে
এইখানে যে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে। এখানে দেখি প্রোডাক্টগুলো কী কী ফর্ম হয়েছে। ক্যাথোডে আমার রিয়াকশান হয়েছে, কপার ফর্ম হলো, খুব ভালো কথা। ক্যাথোডে আমার রিয়াকশান হয়ে আচ্ছা, ক্যাথোডে আমার কোনটা ফর্ম হয়েছে? কপার। ক্যাথোড বিক্রিয়া লেখা আছে, ক্যাথোড বিক্রিয়া লেখা আছে। আচ্ছা, এখান থেকে আমি কিছু কিছু মার্ক করেছিলাম, করা আছে না কিছু কিছু জিনিসপত্র এখান থেকে মার্ক? এখান থেকে আমি কিছু কিছু মার্ক করেছিলাম, বলেছিলাম এখান থেকে উচ্চ মাধ্যমিক কোশ্চেন এসছে, তো যেগুলো মার্ক করেছিলাম করা আছে এখানে, কিছু কিছু পার্ট এখান থেকে মার্ক করা আছে। আচ্ছা, তো এখানে ক্যাথোড বিক্রিয়া এই প্ল্যাটিনামের কপার সালফেট আসবে না, সিলেবাসে নেই। তাহলে ক্যাথোড বিক্রিয়া আমি দেখতে পাচ্ছি কী ফর্ম হয়েছে? কপার। ওকে। অ্যানোডে কী ফর্ম হয়েছে? ফর্ম হচ্ছে O2 গ্যাস আর হয়েছে H+। তাহলে আমার অ্যাসিড ফর্ম হলো। এইবারে একদম নিচে দেখ লেখা আছে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন পদার্থ। ক্যাথোডে ধাতব কপার ও অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হয়। তড়িৎ বিশ্লেষণের শেষে দ্রবণে H+ ও SO4- আয়ন অর্থাৎ H2SO4 থেকে যায়, ফলে দ্রবণটি আম্লিক হয়। তার মানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে আমার সলিউশন হয়ে যায় অ্যাসিডিক। এইবারে তোর কোশ্চেনে কী বলেছে? বলেছে দেখ, দ্রবণে কয়েক ফোঁটা ফেনফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ কী হবে? তুই ক্লাস 12-এ টাইট্রেশন করেছিস, স্কুলের ল্যাবে করেছিস না টাইট্রেশন? টাইট্রেশন তুই করেছিস। টাইট্রেশন কী করেছিস? ফেনফথ্যালিন যোগ করেছিস না কয়েক ড্রপ? ক্লাস 12-এর টাইট্রেশন করেছিস না? ফেনফথ্যালিন যোগ করেছিস না? ফেনফথ্যালিন যোগ করতাম, কোথায় করতাম, কেন করতাম ফেনফথ্যালিন যোগ? ফেনফথ্যালিন যে মিডিয়ামের মধ্যে যোগ করতিস বলতো, সেই মিডিয়াম আমার কী হতো? অ্যাসিডিক না বেসিক না কী থাকতো মিডিয়ামটা? প্র্যাকটিক্যালের কোশ্চেন এটা। ফেনফথ্যালিন যেখানে যোগ করতিস, ফেনফথ্যালিন অ্যাসিডিক মিডিয়ামে যোগ করতাম। অ্যাসিডিক মিডিয়ামে যোগ করে কী হতো ফেনফথ্যালিনের? ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে ফেনফথ্যালিন আমি অ্যাসিডিক মিডিয়ামে যোগ করতাম। অ্যাসিডিক মিডিয়াম কোনটা থাকতো? এই বুলেটের মধ্যে নাকি নিচে বিকারের মধ্যে এটা থাকতো? সেটা কনিক্যাল ফ্লাস্কে কোথায় থাকতো? উপরে বুলেটটায় নাকি নিচের ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে? কনিক্যাল ফ্লাস্কে। কোন অ্যাসিড থাকতো? কোন অ্যাসিড থাকতো টাইট্রেশনে? ফেনফথ্যালিন কোন টাইট্রেশনে ইউজ করেছিস ফেনফথ্যালিন? KMnO4 টাইট্রেশনে ফেনফথ্যালিন ইউজ করেছিস? KMnO4 টাইট্রেশন করিয়েছে, আর কিছু করায়নি? অক্সালিক অ্যাসিডের সাথে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অবস্থা, শিক্ষার অবস্থা, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এডুকেশনের হাল। যেটা প্র্যাকটিক্যাল, যেটা সায়েন্সের যেটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, কেমিস্ট্রি ফিজিক্স, প্র্যাকটিক্যাল বলে দিয়েছে, লিখে নিয়েছি, নাম্বার পেয়ে গেলাম, নাম্বার হয়তো পেলামও না, তোদেরও কোনো দোষ নেই। আচ্ছা, তো আমি কি হচ্ছে মিডিয়ামটা হচ্ছে আমার অ্যাসিডিক। অ্যাসিডিক মিডিয়ামের মধ্যে ফেনফথ্যালিন যোগ করলে কি হয়? এগুলো আমাদের সিলেবাসের পার্ট নয়। আর বেসের মধ্যে যোগ করলে কি হয়? অ্যাসিডের মধ্যে ফেনফথ্যালিন লিখে রাখতে পারিস খাতার মধ্যে, এগুলো জিজ্ঞেস করবে না যদিও। লেখ, ফেনফথ্যালিন ইন্ডিকেটার অ্যাসিড মিডিয়ামে যোগ করলে, ফেনফথ্যালিন ইন্ডিকেটার অ্যাসিড মিডিয়ামে যোগ করলে কালারের কোনো পরিবর্তন হয় না, বর্ণের কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র অ্যাসিডের মধ্যে ফেনফথ্যালিন যোগ করলে কালারের কোনো চেঞ্জ হয় না। লিখেছিস? ফেনফথ্যালিন অ্যাসিড মিডিয়ামে যোগ করলে, শুধু অ্যাসিড, বেস যেখানে নেই, শুধু অ্যাসিড যোগ করলে কালারের কোনো চেঞ্জ হবে না। আর পরেরটা লেখ, 2 নম্বরটা যেটা তোর প্র্যাকটিক্যালে ছিল, লেখ, ক্ষারীয় মাধ্যমে যোগ করলে, ফেনফথ্যালিন ক্ষারীয় মাধ্যমে যোগ করলে কালার চেঞ্জ কি হয়? ফেনফথ্যালিন ক্ষারীয় মাধ্যমে যোগ করলে কালার চেঞ্জ হচ্ছে, লিখবি কালারলেস থেকে পিঙ্ক। ফেনফথ্যালিন ক্ষারীয় মাধ্যমে যোগ করলে কালার চেঞ্জ হয় কালারলেস থেকে পিঙ্ক। ঠিক আছে? তার মানে এই কোশ্চেনটার মধ্যে আমার ছিল কালারলেস সলিউশনটা হয়ে যাবে পিঙ্ক। কেন হলো কালারলেসটা পিঙ্ক? তার কারণ আমার এখানে অ্যাসিড ফর্ম হয়েছে,
আর মিডিয়ামের মধ্যে আমি অ্যাড করছি কি ফেনফথ্যালিন। তাহলে অ্যাসিডের মধ্যে ফেনফথ্যালিন অ্যাড করলে কালারে কোনো চেঞ্জই হবে না। ঠিক আছে, এই কোশ্চেন তোর উচ্চ মাধ্যমিকে আসবে না। তারপরটা অরের একেরটা, AgNO3 দ্রবণে কপার কুচি যোগ করলে দ্রবণের বর্ণ নীল হয় কেন? সিলভার নাইট্রেটে কপার অ্যাড করলাম, কপার গিয়ে আমার সিলভার নাইট্রেটকে রিপ্লেস করবে, করে কপার নাইট্রেট ফর্ম করবে, আর কপার নাইট্রেটের কালার নীল। ওই জন্য কী হলে AgNO3 দ্রবণে এটাও হচ্ছে তোর আমার ইয়ের ভ্যালু দিয়ে দেওয়া উচিত। কার ভ্যালু? E0 ভ্যালু। AgNO3 আছে, AgNO3-র মধ্যে আমি অ্যাড করলাম কপার, অ্যাড করলাম কপারের হচ্ছে এখানে আছে 0, Ag আছে হচ্ছে Ag+। ঠিক আছে, কপার গিয়ে কী করবে? কপার গিয়ে এখানে আমার ফর্ম করবে কপার নাইট্রেট, CuNO3(2), কপারের মাথায় +2, আর হবে কি অন্যটা হয়ে যাবে হচ্ছে সিলভারে ফর্ম। ঠিক আছে, সিলভারে ফর্ম হবে, এটা হবে। যেহেতু কপার নাইট্রেটের কালার হচ্ছে আমার নীল, কেন কপার নাইট্রেটের কালার নীল? তার কারণ এর মধ্যে কপার +2 আয়ন আছে। কপার +2 আয়নের কালার অ্যাকচুয়ালি হচ্ছে নীল। ক্লাস 10-এ পড়েছিলাম না কপার +2 কালার নীল, কপার সালফেটের জলীয় দ্রবণের কালার নীল হয়, কপার +2 আছে। হ্যাঁ, আচ্ছা, কপার +2 আছে নীল, এই জন্য হচ্ছে সলিউশনটার কালার নীল হবে। বুঝতে পেরেছিস? এইসব কোশ্চেন আসে না। এসসি কত? 125-এ 2-এর ডি এর অর। কি শর্তে তড়িৎ রাসায়নিক কোষ তড়িৎ বিশ্লেষ্য কোষরূপে আচরণ করবে? তড়িৎ রাসায়নিক কোষ মানে ইলেকট্রোকেমিক্যাল সেল ইলেকট্রোলাইটিক সেল হিসেবে কখন কনসিডার আচরণ করবে? করবে হচ্ছে যখন এক্সটার্নাল ভোল্টেজের ভ্যালু E0 সেলের থেকে বেশি হয়ে যাবে তখন। ব্যাপারটা কীরকম? আচ্ছা, এটা আমাদের সিলেবাসে কি আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে? কী শর্তে? তোকে বলেছে, ইংলিশটা বলছি কোশ্চেনটার, কোশ্চেনটার ইংলিশটা বলেছে তড়িৎ রাসায়নিক কোষ মানে ইলেকট্রোকেমিক্যাল সেল কী হিসেবে বিহেভ করবে? তড়িৎ বিশ্লেষ্য কোষ, তাই তো? তার মানে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। কখন আমার ইলেকট্রোকেমিক্যাল সেল, যেগুলো আমি চ্যাপ্টারের শুরুতে পড়েছিলাম, দেখবি ড্যানিয়েল সেল যেগুলো ছিল হচ্ছে E0 ভ্যালু ক্যালকুলেট করতাম না, সেটা ছিল হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক কোষ। কেন? কারণ দেখ, আমি ওখানে ইলেকট্রিসিটি জেনারেট করতাম কেমিক্যাল রিয়াকশন করে, এটা তো করেছিলাম, ওটা ছিল হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল সেল। আর তারপরে পার্টে দেখবি আমি চ্যাপ্টারে পড়েছিলাম হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, যেখানে ফ্যারাডের সূত্র পড়লাম, যেটা আমার কি ছিল? সেটা ছিল হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল মানে ছিল আমি এখানে কারেন্ট পাঠিয়ে রিয়াকশন করলাম, এটাই তো আমার দুখানের মধ্যে মেন ডিফারেন্স। তোকে বলেছে কখন একটা ইলেকট্রোকেমিক্যাল সেল ইলেকট্রোলাইটিক সেলের মতন বিহেভ করবে, কখন করবে লিখে রাখতে পারি, সেটা তোর চ্যাপ্টারের পিছনে এনসিআরটির কোশ্চেন অ্যান্সারের মধ্যে কি পাবি? যখন আমার এক্সটার্নাল ভোল্টেজের ভ্যালু E0 সেলের থেকে বেশি হবে। এটার অ্যান্সার লিখে রাখতে পারিস, যখন এক্সটার্নাল ভোল্টেজের ভ্যালু E0 সেলের থেকে বেশি হবে। এক্সটার্নাল ভোল্টেজের ভ্যালু E0 সেলের থেকে বেশি হবে। তার মানে কী করলাম? এটা এনসিআরটির মধ্যে নেই, এটার অ্যান্সার হচ্ছে এরকমই। তাহলে এটা কী হলো বলতো? বেসিক্যালি ওই যে আমি যে কোনো ড্যানিয়েল সেলের যদি কথা ভাবি, ড্যানিয়েল সেল থেকে তো আমি একটা পেতাম ভোল্টেজ, আমি কি করলাম? ওই ভোল্টেজে তো সার্কিটের মধ্যে বাইরে থেকে এক্সট্রা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, যেটা ভ্যালু হচ্ছে কি আমার সার্কিট যেটা জেনারেট করছিল তার থেকে বেশি হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমি উল্টে সেলের মধ্যে ইলেকট্রন পাঠিয়ে দিলাম, বোঝা গেছে? তো যদি আমি বাইরে থেকে এক্সট্রা ইলেকট্রন পাঠাই, তাহলে তো আমার মনে আছে এবার ইলেকট্রোলাইটিক সেলে কী হতো? দেখ,
ইলেকট্রনগুলো আমার আয়নকে অ্যাবস্ট্রাক্ট মানে আয়নগুলো আমার ইলেকট্রনকে অ্যাবস্ট্রাক্ট করতো, তারপর হচ্ছে এই যে এই রিয়াকশনগুলো হতো যেগুলো করলাম এজি প্লাস প্লাস ইলেকট্রন এজি, তাহলে আমার ইলেকট্রোলাইটিক সেলে ইলেকট্রনটা দেখবি আয়নের সাথে চলে যায়, গিয়ে আমার এজি ফর্ম হলো, বা কপার আমার ইলেকট্রন ছেলে কপার +2 হলো। আমি যেহেতু বাইরে থেকে এক্সট্রা ইলেকট্রন সাপ্লাই করে দিচ্ছি, তাহলে এখানে আয়নগুলো আমার ইলেকট্রোলাইজ হয়ে যাবে, ইলেকট্রোলাইজ হয়ে যাবে আয়নগুলোর। ওই জন্য আমার ইলেকট্রোকেমিক্যাল সেলে বাইরে থেকে এক্সটার্নাল ভোল্টেজ যদি বেশি হয়ে যায়, তখন আমার সেলটা বিহেভ করবে কী হিসাবে, সেলটা বিহেভ করবে হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক সেল হিসেবে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? আর যদি আমার দুটোর ভ্যালু সেম হয়, সাপোজ আমি বাইরে থেকে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আর ধর আমার সেলের মধ্যেও E0 সেল যেটা পাবো, বা সেলের মধ্যে আমি ই সেল যেটা পাবো, বোঝা যাচ্ছে? তাহলে আমার একটা কেস আমি এইমাত্র খাতায় লিখলাম, সেটা কি আমার কেসটা যেটা লিখেছি সেটা লিখেছি হচ্ছে, যদি আমার এক্সটার্নাল ভোল্টেজের ভ্যালু সেলের ভোল্টেজের থেকে বেশি হয়, তখন আমার হয়ে যাবে কি ইলেকট্রোকেমিক্যালটা ইলেকট্রোলাইটিক সেল। যদি আমার এক্সট্রা, যদি পরের কোশ্চেনগুলো আসে, যদিও আসার কথা নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সিবিএসসিতে আসে, যদি আমার এক্সটার্নাল সেলের ভোল্টেজটা আমি বাইরে থেকে যেটা দিচ্ছি সেটা যদি আমার E0 সেলের সাথে সেম হয়ে যায়, বা সেলের ভোল্টেজের সাথে সেম হয়ে যায়, তখন আমার কি হবে, তখন কোনো কারেন্টের ফ্লো হবে না, ঠিক আছে? তখন আমার ইলেকট্রনের ফ্লো পুরোপুরি বন্ধ, কারণ ভাই ভিতরে যা হচ্ছিল বাইরে থেকে দিলাম সবাই সেম, তাহলে ভাই একে অন্যকে রিপেল করে থামিয়ে রেখে দেবে, বুঝতে পেরেছিস? যদি আমার E0 সেল মানে আর সেলের মধ্যে যেটা আছে আর বাইরে থেকে যেটা দিচ্ছি দুটো যদি সেম হয়ে যায়, তখন কোনো কারেন্ট ফ্লো হবে না, বোঝা গেল? তখন চুপচাপ সবাই বসে আছে, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমার এক্সটার্নাল যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটা যদি আমার সেলের ভোল্টেজের থেকে কম হয়ে যায়, সেল আমার যে ভোল্টেজ ফর্ম করছিল তার থেকে যদি আমার এক্সটার্নাল ভোল্টেজ হয়ে যায় কম, তাহলে আমার কি হবে, তাহলে আমার যেটা হবে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেলের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, তাহলে ইলেকট্রন ফ্লোর ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি হলো, তিনখানা কন্ডিশন, যদি এক্সটার্নালটার ভ্যালু আমার E0 সেল যেটা খাতায় লিখলাম বেশি হয়, তাহলে আমার ইলেকট্রোকেমিক্যাল সেলটা হয়ে যাবে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। যদি আমার দুখানা সেম হয়ে যায়, তাহলে কি হবে, কোনো ইলেকট্রনের ফ্লো হবে না, কারেন্টের ফ্লো হবে না, পুরোটা ইকুইলিব্রিয়ামে চলে যাবে। আর 3 নাম্বার কি বললাম, যদি আমার এক্সটার্নালটার ভ্যালু E0 সেলের থেকে কম হয়, তাহলে আমার কি হবে, তখন আমার কারেন্টের ফ্লো ডাইরেকশন চেঞ্জ হবে, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সেল যেরকম ছিল তার ঠিক ডাইরেকশন হয়ে যাবে চেঞ্জ, ক্যাথোডটা এখন হয়ে যাবে অ্যানোড, অ্যানোডটা হয়ে যাবে ক্যাথোড। এই হচ্ছে আমার তিনখানা কেস। তারপর এসি 134 2 এর অর, প্রতিটিতে যদি কপার সালফেট AgNO3 AlCl3 দ্রবণের প্রতিটিতে 1 মোল ইলেকট্রন পাঠানো হয়, তবে ক্যাথোড উৎপন্ন কপার এজিও অ্যালুমিনিয়ামের মোল সংখ্যার অনুপাত কত হবে? এটা তো প্রত্যেকটার মধ্যে 1 মোল ইলেকট্রন পাঠানো হয়। কপার সালফেটের মধ্যে আয়ন কি আছে, কপার +2, আমাকে কি বার করতে হবে, কপার +2 থেকে ফর্ম হয়েছে কপার, সেকেন্ডটা আমার কি আছে AgNO3, AgNO3 মানে কি Ag প্লাস থেকে Ag, তারপরটা আমার কি আছে AlCl3, AlCl3 মানে কি অ্যালুমিনিয়াম প্লাস, এখান থেকে কি হবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? তুই বলি হ্যাঁ ঠিক আছে। আমি কি করছি, আমি কপার +2 থেকে কপার ফর্ম করতে হলে বলতো কত মোল ইলেকট্রন লাগবে, কোন দিকে কটা ইলেকট্রন লিখবো? কপার +2 থেকে কপার ফর্ম করবো, আমি 9টা 15 থেকে পরীক্ষা স্টার্ট করবো, কপার +2 থেকে কপার ফর্ম করতে হলে আমি কোন দিকে কটা ইলেকট্রন লিখবো? Cu+2 +2 ইলেকট্রন, তাই তো? তার মানে কতগুলো ইলেকট্রন বলতো 2 মোল ইলেকট্রন, তাহলে দেখ 2 মোল ইলেকট্রন পাঠালে আমার 1 মোল কপার ফর্ম হয়, বুঝলি? ক্লিয়ার? আর আমি কোশ্চেনে কত মোল পাঠিয়েছি 1 মোল ইলেকট্রন, তাহলে 2 মোল ইলেকট্রন পাঠালে ফর্ম হয় 1 মোল কপার, 1 মোল পাঠালে কত মোল কপার ফর্ম হবে, কত হবে? হাফ। তাহলে কত হলো বলতো, কপার হলো হাফ। Ag প্লাস থেকে Ag প্লাস থেকে Ag কত কত করতে হবে 1, তাহলে দেখ 1 মোল ইলেকট্রন পাঠালে 1 মোল Ag হয়, আমি 1 মোলই পাঠিয়েছি, তাহলে কত 1, তাহলে এটা কত হবে, কত হবে এটা, কত হবে 3 ইলেকট্রন, মানে 3 মোল ইলেকট্রন, 3 মোল ইলেকট্রন পাঠালে 1 মোল অ্যালুমিনিয়াম, আমাকে বলেছে কি 1 মোল ইলেকট্রন পাঠিয়েছি, তাহলে আমার কত হবে 1/3, তাহলে রেশিও কত হলো 1/2:1:1/3, তার মানে কত পূর্ণ সংখ্যা কত হবে রেশিওটা, 1/2:1:1/3 মানে কত পূর্ণ সংখ্যা রেশিও, এক্স্যাক্টলি 3:6:2, তাই তো 3:6:2, বোঝা গেছে? কী দিয়ে ভাগ করলাম, লসাগু দিয়ে গুণ করে দিয়েছি, তাই না? 2 1 আর 3, লসাগু হচ্ছে আমার কত 6, গুণ করে দিলাম, তাহলে 6 হলো কত 3:6:2, এগুলো ম্যাথসের পার্ট, বোঝা গেছে কীভাবে হলো, বুঝেছিস? চল তারপরটা বল। 4 কোনটা, ওই তো ভাই এই কোশ্চেন, টাইম দেওয়া আছে, অ্যাম্পিয়ার দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, W=ZIT বার করবো হচ্ছে Z এর ভ্যালু, Z W=ZIT, ঠিক আছে? আর এগুলো আইটা নেবো হচ্ছে সেকেন্ডে, এই অ্যাম্পিয়ারে থাকবে, টাইম হবে হচ্ছে সেকেন্ডে,
তারপর এটা বইয়ের মধ্যেও আছে ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। হ্যাঁ এক্স্যাক্টলি, তার জন্য বাড়িতে বারবার করে পড়ে মনে রাখতে হবে। তারপরে তারপর আর কোনো ডাউট? ওকে চল তাহলে শুরু করে দিই পরীক্ষা। ঠিক আছে, বাকি যারা আসেন তাদের বাড়িতে ফোন করে জিজ্ঞেস করো কেন আসলো না।